আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। নুরানি পদ্ধতিতে ৮ ভাগের তারতিবে যে ২৯ হরফ লেখা হয়, সেই হরফগুলো মূলত ব্ল্যাকবোর্ডে কীভাবে লেখা হয় সেই লেখাগুলো আমরা শিখব। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা নুরানি পদ্ধতিতে অর্থাৎ নুরানি প্রশিক্ষণ দেননি, এদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অবশ্যই আপনার জন্য উপকার হবে। তো আমরা লেখার ক্ষেত্রে অনেকগুলো ভুল করি। চক ধরা, চক ঘোরানো, চক দিয়ে লেখা, অনেক কিছু। তো আমরা সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ। তো প্রথমত যখন আপনি চক ধরবেন, চক ধরার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আগে ফলো করতে হবে। তো নিয়মগুলো হলো আমি আপনাদেরকে দেখাবো, সেই অনুযায়ী আপনি আপনার চক ধরবেন। চক ধরার পরে আমি যেভাবে লেখাবো ঠিক ওরকমভাবেই আপনি লিখবেন। প্রথমত আপনি একটা চক নেবেন। চক নেওয়ার পরে চকটা অবশ্যই বড় থাকবে অথবা ভাঙ্গা থাকবে। চকটা সাইজ মতো আপনি ভেঙে নেবেন। চকটা ভাঙ্গার সময় আপনি খেয়াল করবেন, চকটা ধরে এভাবে সরাসরি ভাঙবেন না। এভাবে ভাঙলে কী হবে, চকটা তেরা বেঁকা হয়ে যাবে। চকটা ভাঙ্গার নিয়ম হলো, যখন আপনি চকটা ভাঙবেন তখন একটা সাইজ নিয়ে চকটার চতুর্দিকে এভাবে চিমটাবেন, অর্থাৎ চিমটিয়ে গোল করবেন। গোল করার পরে একটা দাগ হবে, সেই দাগ অনুযায়ী সেখান থেকে আপনি এভাবে যদি আপনি মুসার দেন, এভাবে ভেঙে যাবে। মনে করেন এই আমি চকটা ভাঙলাম, ভাঙা হয়ে যাবে। তখন আমাদের পরের কাজটা হলো চক ধরা। চক ধরবেন ঠিক এরকমভাবে চকটা ধরবেন। চক ধরার পরে ঠিক যারা সিলেটে লিখবেন তাদেরও এরকম মার্জিন টানা থাকবে। আর যদি মার্জিন টানা না থাকে তাহলে অবশ্যই ভাবে আপনি মার্জিন টেনে নেবেন। বোর্ডের মধ্যেও এরকমভাবে মার্জিন টানা থাকবে। যদি মার্জিন না টানা থাকে অবশ্যই মার্জিন টেনে নেবেন। ব্ল্যাকবোর্ডের ক্ষেত্রে আপনি 2 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে তারপরে মার্জিন টানবেন। আর স্লেটের ক্ষেত্রে 1 ইঞ্চি পরিমাণ, অর্থাৎ 1 স্কেল পরিমাণ আপনি মার্জিন টেনে দাগ টানবেন। দাগ টানার পরে চকটা এভাবে ধরবেন। ধরার পরে আমরা আজকে হলো 8 ভাগের তারতিবে 29 হরফ। 29 হরফের প্রথম ভাগ হলো আলিফ মিম তজা, তাই না? তো আমরা আলিফ মিম তজা আজকে শিখব। তো প্রথমে আমরা আলিফ লিখব। আলিফ লেখার সময় চকটা আগে ধরতে হবে। খেয়াল করবেন, চকটা ধরে তারপরে এই একটা দাগের উপর রাখবেন। দাগের উপরে এভাবে রাখবেন। তো যদি আপনি এইভাবে রাখেন তাহলে কিন্তু হবে না, অর্থাৎ এভাবে রাখলে চকটা খাড়া হয়ে যাবে। তো চকটা ধরার নিয়ম হলো ঠিক একটু বাঁকা করে, একটু অ্যাঙ্গেল করে ধরবেন। ধরার পর নিচের দিকে টানবেন এরকম। এখানে দেখেন একটা অ্যাঙ্গেল আছে, অর্থাৎ সরাসরি আমরা এই দাগের বরাবর লিখি নাই, অর্থাৎ এর বরাবর লিখি নাই, একটু অ্যাঙ্গেল করে ধরছি। একটু খেয়াল করবেন, এই অ্যাঙ্গেল করে ধরছি একটু। অ্যাঙ্গেল করে ধরার পরে তো অনেকে একটা ভুল করে, চকটা ধরার পরে অনেকে এরকম চকটা ধরে, এরকম ধরে। তো এরকম ধরা যাবে না, ধরতে হবে এরকম, ঠিক আছে? হাতটা চিৎ করে ধরতে হবে। যদি আপনি এভাবে উপর করে ধরেন তাহলে কিন্তু আপনার লেখাটা হবে না। সেই জায়গায় আপনাকে খেয়াল করতে হবে, চকটা যেন এরকমভাবে ধরে, এরকমভাবে একটু অ্যাঙ্গেল করে ধরে তারপরে আস্তে আস্তে নিচের দিকে টানতে হবে। যখন নিচের দিকে টানবেন আস্তে আস্তে আপনার চকটা ঘুরবে আর চকটা খাড়া হবে। দেখেন, এই তো। যখন আপনার চকটা এরকম খাড়া হয়ে যাবে, এরকম সরাসরি খাড়া হয়ে যাবে, তখন আপনার লেখাটা শেষ হয়ে যাবে এখানে, অর্থাৎ আমাদের আলিফ লেখাটা শেষ হয়ে যাবে। আবার আপনি খেয়াল করেন, চকটা ধরার সময় একটু অ্যাঙ্গেল করে ধরবেন। ধরার পরে নিচের দিকে টানবেন আর চকটা আস্তে আস্তে ঘোরাবেন আর খাড়া করবেন। দেখেন আমি কীভাবে লিখি। এই দেখেন চকটা খাড়া হয়ে গেল। এখন আমাদের আলিফ লেখাটা শেষ হয়ে গেল। তো লেখার সময় অবশ্যই খেয়াল করবেন একটু যেন বাম দিকে লেখাটা একটু বাঁকা হয়, অর্থাৎ ইটালিক পদ্ধতিতে যেন হয়। একেবারে সরাসরি সোজা এরকম লিখবেন না, অনেকে এরকম লিখবে। লেখার ক্ষেত্রে অনেক প্রকার ভুল হবে, ছাত্রদেরও ভুল হবে, যারা প্রশিক্ষণ দেন নাই
তাদেরও ভুল হবে। যেরকম ভুল হবে, প্রথমে আপনি লিখতে গেলে আপনার লেখাটা এরকম বাঁকা হয়ে যাবে, এরকম হবে, অথবা বেশি বাঁকা হয়ে যাবে। তো এই বিষয়গুলো আপনি মাথায় রাখবেন। অবশ্যই একটু হালকা বাঁকা রেখে নিচের দিকে টানবেন, আর চকটা আস্তে আস্তে ঘোরাবেন, আর চকটা এভাবে খাড়া করবেন। যখন চকটা খাড়া হয়ে যাবে তখন লেখাটা শেষ হয়ে যাবে। তো লেখাটা আমি আরেকবার দেখাই। দেখেন, প্রথমত চক ধরতে হবে, চক এভাবে 3 আঙ্গুলে ধরতে হবে। এরপরে এই দাগের উপরে একটু অ্যাঙ্গেল করে ধরতে হবে। ধরার পরে আপনি চকটা নিচের দিকে নামাবেন, আর আস্তে আস্তে চকটা ঘোরাবেন, আর চকটা খাড়া করবেন। দেখেন, যখনই চকটা আপনার এরকম খাড়া হয়ে যাবে তখন সেখান থেকেই আলিফ লেখাটা শেষ হয়ে যাবে। তো যদি আপনি চকটা না ঘোরান তাহলে কিন্তু এরকম চুক্কা হবে না। অনেকে আছে এরকম এরকম লেখার পরে কি করে, হাত দিয়ে মুছে, এরকম হাত দিয়ে মুছে চোক্কা করে। তো এরকম হাত দিয়ে মুছে চোক্কা করলে সেই লেখার কোনো মূল্য থাকবে না, সেই লেখাটা সুন্দর হবে না। তো আপনাকে সারা জীবন এভাবে হাত দিয়ে মুছে চোক্কা করতে হবে। সুতরাং আপনার ছাত্রকে এবং নিজেকে এভাবে আপনার লেখাটা শিখতে হবে। তো সুতরাং কখনোই আপনি হাত দিয়ে মুছবেন না, কোনো লেখায় হাত দিয়ে মুছবেন না, এই চক দিয়ে আপনার লেখাটা চোক্কা করবেন। দেখেন, এইভাবে আপনি লিখতে থাকেন। লেখাটা যেন আস্তে আস্তে লেখেন, মানে দ্রুত না হয়ে যায়। যদি লেখাটা দ্রুত হয় তাহলে আপনার লেখাটা সুন্দর হবে না। দেখেন এভাবে লিখি। তো আপনার আলিফের উপরে আপনাকে অনেক বেশি পরিমাণ মেহনত করতে হবে, অনেক সময় দিতে হবে এই আলিফ লেখার পিছনে। যদি আপনার আলিফ লেখাটা সুন্দর হয়ে যায় তাহলে বাকি যে 28টি হরফ আছে সেই হরফগুলো আপনার মানে আয়ত্তে আনতে অনেকটাই সহজ হয়ে যাবে। তো পরের হরফ আমরা মিম লিখব। আমরা এই আলিফটা রেখে দিলাম। তো আলিফটা রেখে দিলাম এর কারণেই এই আলিফটাও আমাদের লাগবে, মিম লিখতে আলিফটা আমাদের কি হবে, লাগবে। তো এর জন্য আমরা আলিফটা রেখে দিলাম। তো মিম লেখার ক্ষেত্রে প্রথমেই একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই মার্জিন টানাটা খেয়াল রাখতে হবে। দেখেন, এই মার্জিন টানা আছে, মার্জিন টানা উপরে এভাবে আমরা চকটা খাড়া করে ধরবো। চকটা ধরার নিয়ম কিন্তু আমি আগেই বলছি, 3 আঙ্গুল দিয়ে ধরতে হবে, এইভাবে, ঠিক এরকম ভাবে। তো মার্জিন টানার উপরে এভাবে চকটা খাড়া করে ধরবো। ধরার পরে আমরা একটু উপর দিকে এইভাবে টানবো। দেখেন, এইভাবে টানবো, খাড়া হয়ে টানছে না? এরপরে যখন এই যে এখান থেকে কিন্তু শেষ হয়েছে, আমরা এখানে চক ধরবো না, এখান থেকেই ধরবো। ধরার পরে আমরা এইভাবে আস্তে আস্তে চকটা ঘোরাবো। ঘোরানোর পরে দেখেন এই দাগের উপর এসে আমরা শেষ করে দিয়েছি। দেখেন, আলিফ লেখার ক্ষেত্রে যখন আমরা আলিফ লিখছিলাম তখন কিন্তু এরকম একটা বাঁক তৈরি হয়েছিল, অর্থাৎ এরকম একটা চুক্কা হয়েছিল, তাই না? তো যখন আপনি এই আলিফটা লিখতে পারবেন তখন কিন্তু আপনি এটাও লিখতে পারবেন। বোঝা গেছে? দেখেন, তো মিম লিখতে দেখেন কয়েকটা অংশ হয়। প্রথম অংশ হলো এরকমভাবে উপর দিকে টানবেন, খাড়া দিকে। এরপর অংশ হলো এটা বা এটা। দেখেন, এটা এইভাবে ঘোরাবেন। ঘোরানোর পরে এই দাগের বরাবর যখন আসবে তখন আপনি এই দাগের বরাবর এসে এইভাবেই চকটা এইভাবে টানবেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এভাবে দাগ টানবেন। টানার পরে আমাদের কয়টা অংশ পাইলাম? 3টা অংশ, তাই না? এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ। এই 3টা অংশ আমরা একটু দূরে লিখি। দেখেন, এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, তাই না? তাহলে 3টা অংশ হইল। তো এইটা লেখার পরে এখন দেখেন এই যে আলিফটা
লিখছিলাম আমরা না, এই যে আলিফটা লিখছিলাম, এই আলিফটা আমরা ঠিক এই জায়গায় এভাবে লিখব। তো আমাদের কি হয়ে গেল? মিম হয়ে গেল। এখন একটা বিষয় খেয়াল করবেন, আমি বোঝানোর ক্ষেত্রে আমি এটা লিখলাম, যখন আপনি একসাথে লিখবেন তখন এইখানে একটা কানি তৈরি হয়েছে, কোনা তৈরি হয়েছে না, এরকম এরকম হয়েছে না, কোনা তৈরি হয়েছে। তো এই কোনা তৈরি হবে না, অর্থাৎ কোনা হবে না, কোনো লেখার মধ্যে কোনো কানি থাকবে না, লেখাটা হবে এরকম, দেখেন এইরকম হবে। এখানে কোনো কানি তৈরি হয়েছে বা কোনা তৈরি হয়েছে? কোনো কানি বা কোনা তৈরি হয় নাই। তো যখন আমরা একসাথে লিখবো তখন লেখাটা দেখেন কিরকম হয়। প্রথমে উপর দিকে টানবো, তাই না, চোখ খাড়া করে, এরপরে ডান দিকে ঘোরাবো, এরপর এইভাবেই আস্তে আস্তে এই দাগের নিচে নিচে আমরা কি করব, টানতেছি, ঘোরাবো। এরপরে এখান থেকে আমরা চোখটা ঘুরিয়ে এইভাবে নিচের দিকে টানবো। প্রথমে আমি আরেকবার দেখাই, প্রথমে উপর দিকে টানতে হবে, এরপরে ডান দিকে এভাবে টানতে হবে, এখানে কিন্তু চোক্কা হবে, এরপরে চোক্কা বলতে চিকন হবে, এরপরে দাগে দাগে টানতে হবে, নিচের দাগে দাগে টানতে হবে, টানার পরে এইভাবে এখান থেকে চোখটা এভাবে ঘোরাইতে হবে। এখন ঘোরানোর ক্ষেত্রে অনেকে আছে এরকম লিখবে, প্রথমে যারা একেবারে নতুন তারা এরকম লিখবে, আমি একটু দেখাই, এরকম করে এরকম করবে। এটার মধ্যে ভুল হয়েছে কি দেখেন, এই যে মিম অংশটা, এই মিমের নিচের যে আলিফ অংশটা আছে সেই অংশটা অনেক বড় হয়ে গেছে, তাই না? তো অবশ্যই পরিমাণ মতো লিখতে হবে, মাপ মতো লিখতে হবে। এখান থেকে এই পর্যন্ত যতটুক, এখান থেকে এই পর্যন্ত ততটুক রাখবেন, দেখবেন লেখা সুন্দর হয়ে গেছে। বোঝা গেছে? আবার এখানে কানি তৈরি হবে প্রথম অবস্থায় লেখার সময়, তো এই কানিটাও যেন তৈরি না হয়, অবশ্যই লেখার সময় বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এখন আমরা ত শিখব। ত শিখতে হলে আপনাকে অবশ্যই আলিফ শিখতে হবে। তো আলিফটা আমরা আগে লিখে নেই, এটা হলো আলিফ, তাই না? তো যদি আপনি আলিফ না লিখতে পারেন তাহলে কিন্তু আপনি ত লিখতে পারবেন না। প্রথমত আপনাকে আলিফ লেখা শিখতে হবে, দ্বিতীয়ত আলিফের পরে মিম, মিম লিখতেও কি লাগে, আলিফ লাগে, ত লিখতেও আলিফ লাগে, জ লিখতেও আলিফ লাগে। অবশ্যই আলিফের উপর বেশি পরিমাণে মেহনত করতে হবে। আচ্ছা, আমরা ত লিখবো। এখন প্রথমে একটা আলিফ লিখব, আমরা আলিফ লিখলাম, লেখার পরে এখন চকটা কিন্তু আমরা 3 আঙ্গুল দিয়ে ধরতেছি, তো একটু খেয়াল করবেন, চক ধরার ক্ষেত্রে খেয়াল করবেন, আবার আলিফটা যেন এরকম আমরা না লিখি, ঠিক আছে? অনেক আছে এরকম লিখবে, অনেক আছে এরকম লিখবে। তো আলিফ লেখার ক্ষেত্রে অবশ্যই একটু মনোযোগী হতে হবে। আচ্ছা, আমরা চকটা ধরলাম, ধরার পরে আমরা এই যে আলিফ যেখান থেকে শেষ হয়ে গেল, এই যেখান থেকে শেষ হয়ে গেছে আলিফ, এইখানে আমরা চকটা এইভাবে কোনাকুনিভাবে ধরব। দেখেন আমি কীভাবে ধরছি, দেখেন, হ্যাঁ, চকটা কোনাকুনিভাবে ধরে উপর দিকে টানবো, উপর দিকে টানবো। এরপরে আস্তে আস্তে আমরা চকটা এভাবে ঘোরাবো, এভাবে ঘোরাবো, এরপরে এভাবে নিচের দিকে আসব, এরপরে আমরা এই দাগের নিচে যখন আসব তখন ঠিক এই দাগ নিচের বরাবর আমরা দাগ টেনে দেব। দেখেন ত হয়ে গেছে। তো তটা লেখার সময় এইখান থেকে এই অংশটা চিকন হবে, এখান থেকে এই অংশটা চিকন হবে। আপনি যত মেহনত করবেন তত আপনার লেখাটা সুন্দর হবে। তো আমি লেখাটা আবার দেখাই। প্রথমত আলিফ লেখা শিখতে হবে, এরপর আমরা আলিফ লিখব। আলিফ লেখার পরে এই দাগ বরাবর কোনাকুনিভাবে ধরে আমরা এইভাবে ঘোরাবো, চকটা ঘোরাবো। আমাদের ত লেখা শেষ হয়ে গেল।
এখন অনেকে আছে তটা এভাবে লিখবে, এভাবে আলিফ লেখার পরে এভাবে এভাবে লিখবে, আবার এভাবে এইভাবে উঠাবে। বোঝা গেছে? এই ভুলগুলো করা যাবে না, ঠিক আছে? অবশ্যই মাথায় রাখতে হবে এখান থেকে চিকন হবে, চিকন হয়ে এরপরে মোটা হবে, এরপরে চিকন হবে, এরপরে দাগের নিচে নিচে টানতে হবে, তাহলে আমাদের ত লেখাটা হয়ে যাবে। আচ্ছা, যখন ত লেখা হয়ে যাবে তখন আমাদের জ লিখতে শুধুমাত্র একটা নুক্তার প্রয়োজন, তাই না? তো নুক্তাটাও আমাদেরকে শিখতে হবে কিভাবে নুক্তাটা দিতে হয়। তো নুক্তাটা আমরা 3 আঙ্গুল দিয়ে চক ধরবো, চক ধরার পরে এই ঠিক তোর পেট বরাবর, অর্থাৎ এখান থেকে এই উপর বরাবর আমরা এইভাবে কোনাকুনিভাবে ধরবো, অ্যাঙ্গেলে ধরবো, ধরার পরে এইভাবে একটু এইভাবে টান মারবো, নুক্তাটা হয়ে গেল, তাই না? যখন আমরা 2 নুক্তা দেব তখন এভাবে কোনাকুনি ধরবো, এরপর এই কোনায় থেকে আবার এভাবে ধরবো, দেখবেন যে 2 নুক্তা হয়ে গেল। এরপরে এখান থেকে যদি 3 নুক্তা দিই তাহলে এখান থেকে আবার ধরবো, টানবো, 3 নুক্তা হয়ে যাবে। অনেকে নুক্তাও দিতে পারে না, নুক্তাটা মনে করেন এরকমভাবে ধরে, এরকমভাবে, এরকমভাবে বা এরকমভাবে দেয়। তো এরকম নুক্তা কি দেওয়া যাবে না, ঠিক আছে? তো নুক্তাটাও অনেক সুন্দর করতে হবে, নুক্তা সুন্দর না হলে কিন্তু লেখার মধ্যেও সৌন্দর্যতা ফুটে উঠবে না, অবশ্যই নুক্তাটাও সুন্দর করতে হবে। আমাদের আলিফ, মিম, ত, জ এই 4টা হরফ লেখা শেষ। এখন আমরা এই 4টা হরফ এক লাইনে লিখব। তো অনেকেই আমরা ভুল করি, সেই ভুলগুলো যাদের ভুল আছে তারা ভুলটা শুধরে নেবেন। আমরা আলিফ লিখলাম, এই আলিফ যেখান থেকে শেষ হয়েছে ঠিক এই বরাবর এসে আমরা মিম লিখব। মিম লিখলাম, এরপরে আমরা ত জ লিখব। তটা ঠিক এই আলিফ যে কয় ঘরের মধ্যে লিখছি, অর্থাৎ 2 ঘরের মধ্যে লিখছি, এই 2 ঘরের মধ্যে আমরা তটা লিখব, অর্থাৎ ত জ লিখব। ত জ। প্রথমে আমরা বা লিখব। তো বা লেখার ক্ষেত্রে আমরা যদি আগের পর্বটা না দেখি তাহলে অবশ্যই দেখে নেব, কারণ আগের পর্বে আমরা আলিফ লিখছি, মিম লিখছি, ত লিখছি, জ লিখছি। তো প্রত্যেকটা হরফের মধ্যে আলিফের সাথে একটা সংযোগ আছে। তো যখন আমরা বা লিখব তখন আলিফের মতো একটা মোচার হবে। দেখেন আলিফ লিখতে আমরা এরকম একটা এরকম হয়েছে, আলিফ লেখার সময় এরকম নিচে চুক্কা হয়েছে। তো বা লেখার ক্ষেত্রে আমাদের এরকম নিচে এরকম চুক্কা হবে। দেখেন চকটা যখন আমরা 3 আঙ্গুল দিয়ে ধরবো, ধরার পরে এইভাবে নিচের দিকে নামাইলে এভাবে যদি আমরা চকটা ঘুরাই তাহলে এখানে আলিফের মতো একটা কি মোচার হয়েছে। এভাবে মোচার হওয়ার পরে চকটা ঘুরবে, এখানে কিন্তু আবার কানি তৈরি হবে না, খেয়াল রাখবেন। এই চকটা নিচে নিচে এইভাবে টানবেন, দাগের নিচে নিচে টানবেন, টানার পরে এইভাবে আস্তে আস্তে চকটা ঘুরিয়ে এইভাবে উপর দিকে উঠাইবেন। দেখেন এইখানে একটা ডিঙ্গি নৌকার মতো কি হয়েছে, চুক্কা হয়ে গেছে। তো চুক্কা করতে হলে অবশ্যই আপনাকে একটু খেয়াল করতে হবে। আমি হাতটা কিভাবে ঘুরাই সেটার দিকে একটু মনোযোগ রাখেন। প্রথমত আপনি আলিফের মতো এরকমভাবে মোচার দিবেন, মোচার দিয়ে এভাবে চকটা নিচের দিকে টানবেন, টানার পরে এইভাবে উপর দিকে এভাবে উঠাইবেন। উঠানোর পরে দেখেন এখানে একটা চুক্কা হয়ে গেছে। তো বা লেখার ক্ষেত্রে অনেকে এরকম ভুল হবে, লেখার সময় এরকম লিখবে, এখান থেকে একটা কানি হবে, এখানে একটা কানি হবে, আবার এরকম হবে, এরকম উঠে যাবে, আবার এরকম উঠে যাবে, আবার এরকম উঠবে, অর্থাৎ এখানে বেশি উঠবে। তো এইরকম লেখা যাবে না। প্রথম অবস্থা অবশ্যই আপনি খেয়াল করবেন যে লেখাটা যেন এই লেখাটার মতো হয়, অর্থাৎ লেখাটা কোন দিকে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এটার দিকে একটু খেয়াল রাখতে হবে। তো আমি আবার লেখাটা দেখাই।
একটা নুক্তা দেবো, বা হয়ে যাবে। তাহলে আমাদের বা লেখার সময় কয়টা বিষয় খেয়াল রাখতে হবে? দুইটা বিষয়। এখানে যেন কানি না হয়, আর এইখানে যেন চুক্কা হয়, এবং চুক্কাটা যেন এরকমভাবে ডান দিকে মোচন না দেয়, আর একেবারে যেন উপর দিকে না উঠে যায়। ঠিক আছে? আচ্ছা, আমি আবার লেখাটা দেখাই কীভাবে আপনি হাতটা ঘোরাইবেন। চকও ঘুরবে, হাতও ঘুরবে। দেখেন, এখান থেকে এসে এখানে লেখার সময় এখানে এই চকটা, এই দেখেন চকটা ঘুরে এভাবে, চকটা আস্তে আস্তে এভাবে আস্তে আস্তে উঠাইবেন আর উপর দিকে ঘুরাইবেন। দেখবেন যে এখানে অটোমেটিক চোখা হয়ে গেছে। অনেক ছাত্র আছে এরকম করবে, এরকম করে উঠিয়ে কি করবে জানেন, এখান থেকে এভাবে মুছে চোখা করবে। তো এই লেখাটা এভাবে লেখা যাবে না, ঠিক আছে? হাত দিয়ে মুছে লেখা যাবে না। আচ্ছা, এরপর আমাদের নুক্তাটা আমরা আগের ক্লাসে শিখছিলাম। তো এই ক্লাসে আমরাও নুক্তাটা আরেকবার শিখি। এভাবে ধরে এভাবে একটু উপর দিকে টানবেন, একটু অ্যাঙ্গেলে কষে কষে টানবেন, লেখাটা হয়ে যাবে। দেখেন, আচ্ছা, নুক্তাটা হয়ে গেল। তো বা লেখা হয়ে গেলে আমাদের তা লিখতে বেশি কষ্ট হবে না। তার উপরে দুইটা নুক্তা দিয়ে দিলেই কি হবে, তা হয়ে যাবে। দেখেন, এই একটা নুক্তা, এই কানি যেখানে শেষ শুরু হয়েছে এই কানি থেকে আবার একটা নুক্তা, তা হয়ে গেল। তাহলে নুক্তা দুইটা ঠিক এরকম ভাবে দিবেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে সা লিখতে হলে এটার উপরে একটা নুক্তা দিলে সা হয়ে যাবে। নুক্তাটাও খেয়াল রাখবেন, নুক্তাটা যেন এরকম হয়। আচ্ছা, আমাদের বা এবং তা, সা, তিনটা লেখা কি হলো, শেষ হইল। এখন আমরা ফা লিখব। দেখেন, এটা আমরা রেখে দিলাম। ফা লেখার সময় এই দাগটা খেয়াল রাখবেন, দাগের একটু পরে আপনি এইভাবে চকটা খাড়া করে ধরবেন, ধরার পরে এদিকে এভাবে টানবেন। প্রথমে এইভাবে টানবেন, এরপরে টানা শেষ হয়ে গেলে এরপরে এইভাবে টানবেন। এভাবে টানলে দেখেন এখানে চিকন হয়ে গেছে। এভাবে টানা শেষ হলে এইভাবে যে আপনি এই যে অংশটা লিখছিলেন, ঠিক এই অংশটাই আপনি ওইখানে ফা লেখার সময় লিখে দিবেন। দেখেন, ব্যাস, লেখাটা হয়ে গেল। এখন আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনি এটা ভরাট করে দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন। এরপর উপরে একটা এভাবে নুক্তা দিবেন, ফা হয়ে গেল। তো এই অংশটা এখানেও কি হলো, চলে আসলো, তাই না? এখান থেকে আমরা যদি এটাকে আমরা ফা বানাতে চাই, তাহলে এখান থেকে যদি আমরা এভাবে এটা মিশিয়ে দিই, হয়ে গেল ফা। দিলাম, ফা হয়ে গেল। আচ্ছা, তো যদি ফা লেখা শেষ হয়ে যায় তখন আপনাকে কাফ লিখতে হবে। তো কাফ লেখার ক্ষেত্রে আমরা এই অংশটাই আবার একটু রেখে দিলাম। দেখেন, আচ্ছা মুসি, পরে লিখি। এই যে আমরা যে বা লিখছিলাম প্রথমে, এই বা দিয়ে আমাদের 5টা হরফ হয়ে যেতেছে। দেখেন, এই যে বা লিখছিলাম আমরা, এই বা দিয়েই কি হইতেছে, 5টি হরফই হইতেছে। দেখেন, এখন আপনাদের কি করতে হবে, এইখান থেকে আলিফ লেখেন। দেখেন, আলিফ লেখা হয়ে গেছে। এইখান থেকে যদি আমরা একটু উপর থেকে যদি উঠাই এভাবে, দেখেন খেয়াল করেন, উপর থেকে যদি উঠাই, এটা যদি মিশিয়ে দিই তাহলে কি হবে, আলিফের মতো হয়ে গেছে না? হ্যাঁ, তাহলে এই আলিফের থেকে আমরা এই নিচে থেকে আবার এই দাগের নিচে নিচে আমরা এইভাবে উঠাবো। বোঝা গেছে? তো এরপরে যে মাঝখানে যে আমরা একটা চিহ্ন দিই এস এর মতো পেঁচানো চিহ্ন, সেই চিহ্নটা আমরা দেব এইভাবে। ঠিক এরকম ভাবে আপনি দিবেন, ঠিক মাঝ বরাবর। এভাবে আপনি দেবেন। একটা বিষয় খেয়াল রাখবেন, এই পাশে যতটুকু ফাঁকা, এই পাশে ততটুকু ফাঁকা থাকতে হবে, এবং নিচেও ওই পরিমাণ ফাঁকা থাকতে হবে, তাহলে লেখাটা সুন্দর দেখা যাবে।
আচ্ছা, আমরা এখন ভেঙে ভেঙে বুঝাইলাম, এখন আমি আপনাদেরকে একসাথে লিখে দেখাবো। এইভাবে আমাদের কাফ লিখতে হবে, অর্থাৎ প্রথমে আলিফের অংশের মতো দেখা যাবে, এরপরে নিচ থেকে বার অংশের মতো দেখে তারপরে মধ্যখান পেঁচানো, এটা এরকমভাবে দিতে হবে, তাহলে আপনার লেখাটা সুন্দর হবে। অবশ্যই প্রত্যেকটা নিয়ম, প্রত্যেকটা অংশ আপনি মনে রাখবেন, প্রথম থেকে মনে রাখবেন, তাহলে আপনার লেখাটা অবশ্যই সুন্দর হবে। আর পাশাপাশি অবশ্যই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু আপনার লেখা সুন্দর হবে না। আচ্ছা, এখন আমরা 5টি হরফ এক লাইনে লিখব। হা লেখার সময় চকটা ঠিক আগের মতোই ধরতে হবে, 3 আঙ্গুল দিয়ে চ্যাপটা করে ধরতে হবে, ঠিক আছে? লেখার সময় এই মার্জিন টানা, এটার দিকে খেয়াল রাখতে হবে। মার্জিন টানার নিচে নিচে আমরা লিখব। দেখেন, প্রথমে চকটা অ্যাঙ্গেল করে ধরতে হবে, এরকম একটু কস করে এরকম ধরতে হবে। আপনি এরকম ধরবেন না কোনো সময়, এরকম হা লেখার সময় চকটা অ্যাঙ্গেল করে ধরবেন, তারপর এখান থেকে আস্তে আস্তে এভাবে নিচ থেকে এভাবে 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 উঠাইবেন। দেখেন এখানে কিন্তু চুক্কা হয়ে উঠছে, এরপরে আস্তে আস্তে মোটা হয়েছে, তাই না? এরপরে এইখান থেকে যখন মানে পরিমাণ মতো আপনি এটা লিখবেন, লেখার পরে এইখান থেকে আবার এই দাগের উপর দিয়ে হালকা উপর দিয়ে এভাবে টানবেন, টানার পরে এভাবে 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 আস্তে আস্তে চকটা এভাবে এভাবে ঘোরাবেন, এভাবে আস্তে করে এভাবে ঘোরাবেন, দেখবেন যে আপনার হা লেখাটা হয়ে গেছে। লেখার সময় একটু খেয়াল রাখবেন এটা যেন এই বরাবর থাকে, অর্থাৎ এটা বেশি হয়ে গেছে, এটা যেন বেশি না হয়, আর এটা যেন এই গোলটা এটা যেন এই বরাবর থাকে। আরেকবার দেখেন একটু, ঠিক এখন হয়ে গেছে, এই বরাবর হয়েছে আর এই বরাবর হয়েছে। হা লেখাটা আমরা আরো একবার দেখব। এভাবে চকটা অ্যাঙ্গেল করে ধরবেন, এরপর আস্তে আস্তে উপর দিকে টানবেন আর দাগের নিচে নিচে টানবেন, টানার পরে পরিমাণ মতো টেনে এরপরে আপনি এভাবে চকটা ঘুরাইবেন। ব্যাস, লেখাটা হয়ে গেল। হা লেখা শেষ হইলে আপনাকে খ লিখতে হবে, জিম লিখতে হবে। খ লিখতে হলে কি করতে হবে? এই মাঝখান বরাবর একটা নোক্তা দিতে হবে, খ হয়ে গেল। এরপরে জিম লিখতে হলে কি করতে হবে? এই মাঝখান বরাবর একটা নোক্তা দিতে হবে, তাহলে জিম হয়ে যাবে। তো এই 3টা হরফ আমরা এখন এক লাইনে লিখব। ব্যাস, আমাদের লেখা হয়ে গেল। এইভাবেই ঠিক আপনাকে এক লাইনে 2 ঘরের মধ্যে লিখতে হবে, বা 3 ঘরের মধ্যে, বা 4 ঘরের মধ্যে। আপনি যত ঘরে পারেন, যত ঘরে ইচ্ছা তত ঘরে আপনি লিখবেন, সমস্যা নেই। কিন্তু লেখাটা এক সাইজের হতে হবে, এক সমান হতে হবে।
তো প্রথমে আমাদেরকে একটা বিষয় আগেই খেয়াল রাখতে হবে, চকটা ধরা। চকটা যেন আমরা এরকমভাবে খাড়া করে না ধরি, চকটা আমাদের এরকমভাবে 3 আঙ্গুল দিয়ে চ্যাপ্টা করে ধরতে হবে। এরপরে আমাদেরকে স্লেটে বা বোর্ডে হাত রাখতে হবে। তো যাই হোক, আমরা এখন র লিখব। এইভাবে দাগের একটু উপরে আমরা রাখবো, দাগের একটু উপরে রেখে আমরা এইভাবে এইভাবে আস্তে করে এইভাবে এইভাবে এই দাগের নিচে নিচে এইভাবে টান দেব, র হয়ে যাবে। আরেকবার খেয়াল করেন, দেখেন আপনি যদি এই অংশটা না লিখতে পারেন, অর্থাৎ আলিফের সাথে এটার সাথে সংযুক্ত আছে, সম্পর্ক আছে, দেখেন এই আলিফটা যদি আপনি না লিখতে পারেন তাহলে কিন্তু আপনি এই অংশটাও লিখতে পারবেন না। সুতরাং অবশ্যই আগের ক্লাসগুলো দেখা আপনার জন্য অনেক জরুরি। যাই হোক, আমরা এই রটা এই আলিফের সাথে সংযুক্ত আছে, সেটা আমরা এখান থেকে পেলাম। এই দেখেন এইখানে আমরা দেখেন এখান থেকে যদি আমরা এটা মুছে ফেলি তাহলে কিন্তু এটা আলিফের মতোই দেখা যায়, তাই না? তো আমরা আরেকবার একটু দেখেন কিভাবে আমি লিখি। এখানে কিন্তু চুক্কা হয়ে যেতেছে, আমি কিন্তু হাত দিয়ে এরকম মুছে চুক্কা করি নাই, না কি করছে? করি নাই। তো চুক্কা করতে হলে কি করতে হবে? প্রথম অবস্থায় কিন্তু আপনার হবে না, কোনোদিনও হবে না। প্রথম অবস্থায় আপনার চুক্কাই হবে না। আপনি চেষ্টা করবেন হাত দিয়ে মুছে চুক্কা করার জন্য, কিন্তু তা করবেন না। তা না করে আপনি একটু চেষ্টা করবেন, আর আমি একটু কথা বলি, সেটা একটু ফলো করবেন। এভাবে আপনি যখন টানবেন, ঘোরাবেন চকটাকে এইখানে এসে একটু জাতা দিয়ে ধরবেন, জাতা দিয়ে ধরে আস্তে 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 চকটা আপনি হালকা করবেন, আস্তে আস্তে চকটা হালকা করবেন। যখন চকটা আপনি হালকা করবেন তখন কিন্তু আপনার আস্তে আস্তে চকটা উপর দিকে উঠে আসবে আর চোখটা হতে থাকবে। বোঝা গেছে? আর একবার খেয়াল করেন, এখান থেকে এসে চকটা জাতা ধরবেন, ধরার পরে এখানে একটু একটু আস্তে আস্তে হালকা করবেন আর চকটা উপর দিকে এভাবে উঠাবেন। দেখেন হয়ে গেছে। এইভাবে আপনাকে প্রচুর পরিমাণে চেষ্টা করতে হবে, রর উপরে চেষ্টা করতে হবে। প্রথম হরফ যে ভাগের প্রথম হরফ আছে সেই ভাগের প্রথম হরফের উপরে একটু বেশি মেহনত করতে হবে, তাহলে আপনাদের লেখাটা সুন্দর হবে। আর একবার দেখেন, চকটা এখানে এসে যত ধরবেন, যত ধরার পরে এখান থেকে আবার আস্তে আস্তে হালকা করে ধরবেন, হালকা করে টানবেন, এখানে মোটা হয়ে এখানে চিকন হয়ে যাবে। দেখেন এরকম। যখন আপনার লেখাটা শেষ হয়ে যাবে তখন খালি আপনি টানবেন, এরকম দেখবেন যে আপনার লেখা হয়ে যেতেছে এরকম। আচ্ছা, আমরা র লেখা শিখলাম, এরপর আমরা ঝা লিখব। র লেখা পারলে আপনি ঝাও লিখতে পারবেন। এই যে র, এরপরে উপরে একটা নুক্তা বাড়াই দিলে কি হয়? ঝা হয়ে যায়। এরপরে র ঝা যখন হয়ে যাবে তখন আপনাকে লিখতে হবে ওয়াও। ওয়াও এর সঙ্গে এই র ঝারও সম্পর্ক আছে। দেখেন এই যে আমরা ঝা লিখছি অর্থাৎ বা র লিখছি, এখান থেকে আমরা র লিখছি এরকম ভাবে, তাই না? লেখার ক্ষেত্রে এখন আমরা যদি ওয়াও লিখি তাহলে আমরা এখান থেকে এই অংশটা বাড়াই দেব, আমাদের ওয়াও হয়ে যাবে। দেখেন এভাবে দায় টানবেন, এভাবে উপরে দিয়ে টানবেন, এখান থেকে এইভাবে 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 বাড়াই দেবেন, ওয়াও হয়ে যাবে। অর্থাৎ আমরা ফা লিখছিলাম, আপনাদের মনে আছে কিনা? ফা লেখার সময় আমরা এইভাবে টানছিলাম, এভাবে টানছিলাম, এভাবে টানছিলাম, তাই না? এভাবে, তাই না? তো এখানে আমরা ফার মাথা দিয়ে ওয়াওটা লিখতেছি। দেখেন ব্যাস, আমাদের সরি ভুল হয়েছে, এই দাগে 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 হবে, এটা মাথাটা দাগে দাগে হবে। এই দেখেন এখানে একটু যাতায়াত ধরবেন, দেখবেন মোটা হয়ে গেছে, এরপরে আস্তে করে হালকা করে ধরবেন, চিকন হয়ে গেছে। এটা হলো ওয়াও। আমরা র লিখছি, ঝা লিখছি, ওয়াও লিখবো এইভাবে, ওয়াও লিখলাম। এরপরে হলো দাল, তাই না? দাল একেবারে সহজ। এই র ঝা ওয়াও, দালটা আপনাকে এখানে লেখা যাবে না, আপনাকে লিখতে হবে এইখানে উপরে। দেখেন এই যেটা হলো দাল।
দালটা এভাবে লিখতে হবে। প্রথমে প্রথমে এরকম করবেন, এরকম এরকম টানবেন, এরপর দাগের নিচে নিচে এরকম টানবেন, দালটা হয়ে যাবে। তো দাল লেখা শেষ হয়ে গেলে জাল লিখবেন। জালের লেখার সময় দালের উপরে একটা নোক্তা দিলেই জালটা হয়ে গেল। নোক্তাটা এইটা বরাবর যেন হয়। অনেকে এইখানে লিখতে পারে, এখানে লিখে, অনেকে নোক্তাটা কোথায় দেয়, এখানে দেয়। তো এখানে না দিয়ে এইখানে দিতে হবে। তো ঝাড় ক্ষেত্রেও তাই, এইখানে না দিয়ে এটা বরাবর দিতে হবে, তাহলে হয়ে যাবে। তো র, ঝা, ওয়াও, দাল, জাল আমাদের লেখা শেষ। তো এইভাবে আমি যেভাবে লিখছি এক লাইনে, ঠিক এরকমভাবেই আপনাদেরকে সাজিয়ে লিখতে হবে। আমি এর আগের ক্লাসে বলছিলাম যে প্রত্যেকটি হরফ লেখার ক্ষেত্রে আলিফের সাথে কিছু না কিছু সম্পর্ক আছে। তো সিন, শিন, সদ, দদ লেখার ক্ষেত্রেও কিন্তু আলিফের সাথে সম্পর্ক আছে। দেখেন আমরা আলিফটা এরকমভাবে লিখছিলাম। এই অংশটার সাথে আমরা যখন শিনের তিন দাঁত লিখব, তখন এই অংশটার সাথে আমরা মিল পাবো। দেখেন কিভাবে মিল পাবো, দেখেন যখন আমরা সিন লিখব, এই দেখেন এটা হচ্ছে এক দাঁত, আমি দাঁতটা দিলে বুঝতে পারবেন। এই দেখেন এই যে অংশটা আমরা লিখছি, এখানে এই অংশটার সাথে মিল আছে কিন্তু। এরপর আমরা এখান থেকে যখন এভাবে টানবো, তখন এটার সাথেও আমরা একটু এখান থেকে এই পর্যন্ত একটা মিল পাইতেছি, তাই না? তো এই ক্ষেত্রে আপনাদেরকে আলিফটা লেখা সুন্দর করা জরুরি না? অবশ্যই আপনাকে আলিফটা লেখা অবশ্যই সুন্দর করতে হবে। তো আমি সিনটা একটু সুন্দর করে লিখি, দেখেন অবশ্যই একটু বাম দিকে বাঁকা করে লিখতে হবে। এই তো আমাদের সিন হয়ে গেল। সিন লেখার ক্ষেত্রে যখন আমরা এটা মুছে ফেলবো, তখন এরকম ঠিক সুন্দরভাবে গোল হইতে হবে। এটা হচ্ছে সিনের বা শিনের প্যাট। এই প্যাটটা অবশ্যই আপনাকে অনেক সুন্দর করে গোল করতে হবে, ঠিক আছে? তো এখানে আমরা যদি সিনের মাথা দিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে, সিন হয়ে যাবে। তো খেয়াল করবেন, আরেকবার খেয়াল করবেন আমি সিনটা কিভাবে লিখি। আর একটা বিষয় খেয়াল রাখবেন, আমরা যখন সিন লিখি, এই দাঁতের নিচে দেখেন এখানে একটু ফাঁকা আছে, খেয়াল করেন এখানে একটু ফাঁকা আছে, সেই ফাঁকাটা থাকতে হবে। অনেকে ফাঁকা রাখবে না, এরকম করবে। এখানে ফাঁকা যদি না থাকে, তাহলে লেখাটা আপনার শুদ্ধ হবে না। তাহলে এইখানে যদি ফাঁকা থাকে, তাহলে বুঝতে হবে আপনার সিনের মাথাটা ঠিকঠাক হয়েছে। আর একটা বিষয় খেয়াল রাখবেন, এইখানে যেন মোটা হয়, এইখানে মোটা হবে, এখানে চিকন হবে। আবার এখানে মোটা হবে, এখানে চিকন হবে। এখানে মোটা হবে, এখানে চিকন হবে। যদি আপনার পুরাটা এরকম হয়, তাহলে কিন্তু লেখা হবে না। আচ্ছা, এই সিন লেখার ক্ষেত্রে আমি কয়েকটি বিষয় বলছি, সবগুলো বিষয় আপনি মনে রাখবেন। আচ্ছা, যখন আমরা সিন লিখব, তখন আমরা এই সিনের দাঁতের ঠিক মাঝ বরাবর আমরা এখানে নোক্তা দেব, 3টা নোক্তা দেব। সিন আমরা কিন্তু নোক্তা নিয়ে আলোচনা করছি আগের ভিডিওতে, অর্থাৎ প্রথম যে আমরা ভিডিওটা বানিয়েছিলাম, প্রথম ক্লাসটা করছিলাম, প্রথম ভাগ লেখার সময় আমরা এই নোক্তা নিয়ে আলোচনা করছি। তো এইভাবে আপনাকে নোক্তা দিতে হবে। তো নোক্তা দিলে হয় কি হবে, সিন, তাই না? নোক্তা মুছলে সিন হবে। তো এরপরে আমরা লিখব সদ। তো এই অংশটা আমরা রেখে দিলাম। দেখেন সদ লেখার সময় এই মার্জিন খেয়াল করবেন, আর চক ধরা অবশ্যই খেয়াল রাখতে হবে। এইভাবে এনে এই দাগের নিচে এনে এইভাবে উঠাবেন। এভাবে উঠিয়ে এখান থেকে এই যে অংশটা আমরা লিখছি,
এই অংশটাই আমরা এখানে জোড়া লাগিয়ে দিব। ব্যাস, সদ হয়ে গেল। তো আপনাকে শিখতে হবে শুধু এই মাথাটুকু বানানো। এই মাথাটুকু এখান থেকে আমরা যে ত লিখছিলাম, এভাবে ত লিখছিলাম, ত লেখার সময় যে আমরা এরকম প্যাড বানিয়েছিলাম, তর প্যাড, তো ঠিক ওরকমভাবে এখান থেকে আপনাকে এভাবে ছোয়াদের মাথা এভাবে লিখতে হবে, এভাবে গোল করতে হবে সদ। তাহলে সদ লেখার সময় আমরা এই মাথার প্রতি মনোযোগ দেব। আর এটা তো আমরা আগে থেকেই শিখে আসতেছি সিন লেখার মাধ্যমে। সুতরাং প্রত্যেকটা লেখার পিছনে আপনাকে 1 ঘন্টা পরিমাণ সময় দিতে হবে। আচ্ছা, এবার আমরা দদ লিখবো। যখন আমাদের সদ লেখা শেষ হবে তখন আমরা কি লিখবো? দদ। সদ, সদের উপরে এই মাঝখান বরাবর একটা নুক্তা দিব, হয়ে যাবে দদ। তো আমরা লিখলাম সিন, শিন, সদ, দদ। এই 4টা হরফ আমরা এক লাইনে এখন লিখব। দেখেন, সিন, শিন, সদ, দদ লেখার ক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখতে হয়েছে। এই দাঁত যেন উপরের অংশ মোটা হয়, নিচের অংশ চিকন হয়। দ্বিতীয়ত, এই নিচের অংশ, নিচে দাঁতের নিচে এখানে যেন সমান না হয়ে যায়, অর্থাৎ একটু ফাঁকা থাকে। এখানেও তাই আছে, ফাঁকা আছে, এখানেও ফাঁকা আছে, এখানেও কি আছে? ফাঁকা আছে। এই ফাঁকাগুলো আপনাকে মনে রাখতে হবে যেন এই ফাঁকাগুলো থাকে। আর যদি বাই চান্স আপনার এখানে চিকন হয়ে যায়, তাহলে আপনি চক ধরে এভাবে এভাবে টেনে দিবেন, এভাবে এভাবে টেনে দিবেন, দেখবেন আপনার মাথাটা মোটা হয়ে গেছে। তো আপনাদের সিলেটের মাঝখানে এইভাবে সুন্দর করে এক লাইনে সাজিয়ে লেখেন। সময় ঠিক এরকম একটা হয়েছিল, আমি দেখাই। এরকম গোল হয়েছিল, এরকম সিনের প্যাডটা, সোয়াদের প্যাডটা এরকম গোল হয়েছিল। ঠিক এরকম ভাবে নুন লেখার সময়ও এরকম গোল হবে। গোল হলে কি হবে? এরপর যদি আমরা মাঝখানে একটা নুক্তা দেই, তাহলে নুন হয়ে যাবে। একদম সহজ। আরেকবার খেয়াল করেন, নুন। এরপর আমাদের কফ লিখতে হবে। কফ লেখার সময়ও ঠিক এরকম ভাবে, দেখেন এই মাথার দিকে খেয়াল রাখবেন, ফার মাথা যেরকম লিখছিলাম ঠিক ওরকম ভাবে আমরা মাথাটা বানাবো। এরপরে নিচের দিকে টানবো, এরপরে স্প্রে করে এরকম ভাবে গোল করে দিব, গোল করে এরপরে এটা ভরাট করে দেব, এরপরে এইভাবে 2টা নুক্তা দিয়ে দেব, কফ হয়ে গেল। এরপর আমরা লাম শিখব। তো লাম শেখার ক্ষেত্রেও ঠিক এরকম ভাবে থাকবে, শুধুমাত্র একটু দেখেন এখান থেকে আমরা একটু বাঁকা কম করে এটার সাথে মিশিয়ে দিলাম, বাস আমাদের লাম হয়ে গেল। আরেকবার খেয়াল করেন লামটা লেখার সময় এভাবে এভাবে এইভাবে লিখতে হবে। তো আমরা এই 3টা হরফ নুন, কফ, লাম, 3টা হরফ আমরা এক লাইন লিখব। ভাবে আপনি এইভাবে চকটা এইভাবে ঘোরাবেন, ঘোরানোর পরে এই বরাবর এসে এভাবে একটা টান মারবেন। আবার খেয়াল করেন, এভাবে এসে এভাবে এসে এভাবে একটা টান মারবেন, হামজা হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু চিকন হয়েছে, এখানে কিন্তু মোটা হবে না। আর একবার খেয়াল করেন, হামজা, এখানে চিকন হইতেছে।
এখানে যদি আপনি এরকম মোটা হয় এরকম মোটা হয় তাহলে হবে না। আবার এই অংশ যেন এরকম বেশি বেড়েও না যায়, খেয়াল রাখবেন। এই বরাবর যেন থাকে, এই বরাবর একটু খেয়াল রাখবেন। তাহলে আমরা হামজা এভাবে লিখব, হামজা। হামজা লেখা শেষ হলে আইন লিখব। তো হামজা আইন লিখতে এই হামজার মাথাটা প্রয়োজন হয়। আইন লিখবেন এভাবে, প্রথমে হামজা লিখতে হবে, এরপর এখানে এই পর্যন্ত এসে এরপর এভাবে এসে আইন লিখবেন। ব্যাস আমাদের আইন হয়ে গেল। এরপরে যদি আমরা উপরে একটা নুক্তা দেই তাহলে গয়ন হয়ে যাবে। তো আগের ক্লাসগুলো যদি দেখেন তাহলে আপনার লেখাগুলো তাড়াতাড়ি ধরতে পারবেন, তাড়াতাড়ি আপনার জন্য সহজ হবে। তো এরপর আমরা এই 3টা হরফ আমরা এক লাইনে লিখব। তো চকটা মূলত ধরতে হয় 3 আঙ্গুল দিয়ে, এবং প্রত্যেকটা হরফের সঙ্গে আলিফের সম্পর্ক আছে। সে আলিফটা আপনাকে আগে লিখতে পারতে হবে। যদি আপনি আলিফ না লিখতে পারেন তাহলে কিন্তু পরের হরফগুলো আপনি লিখতে পারবেন না। সুতরাং আলিফ লেখার পিছনে বেশি মেহনত করতে হবে এবং বেশি সময় ব্যয় করতে হবে। তো যাই হোক, আজকে আমরা হা এবং ইয়া শিখব। আমরা যখন আলিফ লিখছিলাম তখন আলিফটা এরকম হয়েছিল, এরকম এখানে মোটা আর এখানে চিকন। তো ঠিক হাও এভাবে লিখতে হবে। দেখেন এভাবে আপনি একটু গোল করে নিচের দিকে নামাবেন, দেখেন এখানে চোক্কা হয়ে গেছে, এখানে একটা চিকন হয়ে গেছে দাগটা। এরপরে এভাবে গোল করে এভাবে আপনি উপর দিকে উঠাবেন, হা হয়ে যাবে। অর্থাৎ এইখানে আর এইখানে চিকন হয়ে গেছে, মানে এই লেখাটা কিন্তু প্রায় আলিফের মতোই। যদি আমরা এই লেখাটা যদি একটু সোজা করে লিখি তাহলে কিন্তু আলিফ হয়ে যাবে। তো হা লেখার সময় শুধু একটু এই আলিফটাই মনে করেন একটু বাঁকা করে গোল করে এভাবে আমি ঘোরাইছি, হা লেখা হয়ে গেছে। আবার খেয়াল করবেন আমি হাটা কিভাবে লিখি। বাস এই দাগ থেকে শুরু করে এই দাগে এসে গোল করে তারপর এই দাগে আমি শেষ করে দিয়েছি। এভাবেই আসলে হা লিখতে হয়। দেখেন হা লেখার ক্ষেত্রে আমরা এর আগে আলোচনা করছিলাম কোনো হরফের মধ্যে এরকম কানি হবে না। এখানেও একটা কানি হয়েছে, এরকমভাবে কানি তৈরি হবে না। হা লেখার ক্ষেত্রে এরকমভাবে লিখতে হবে যেন কানি তৈরি না হয়, কোনো জায়গায় যেন কানি না তৈরি হয়। দেখেন এখানে কিন্তু গোল হয়ে উঠছে, এখানেও গোল হয়ে উঠছে, অর্থাৎ এখানের মধ্যে কানি নাই। অনেকে লিখছেন এরকম লিখে এরকম টান দিচ্ছেন, অর্থাৎ এই পাশে অথবা এই পাশে আপনাদের কানি তৈরি হয়ে গেছে। তো এরকমভাবে কানি তৈরি হবে না। আবার লিখছেন মানে ছোট করে লিখছেন, এরকম এত ছোটও লেখা যাবে না। যদি ছোট লেখেন আপনি তাহলে আপনাকে ছোট চক দিয়ে লিখতে হবে, এরকমভাবে ছোট চক দিয়ে লিখতে হবে। লেখার একটা মাপ আছে, সেই মাপ অনুযায়ী আপনাকে লিখতে হবে, চকের সাইজ অনুযায়ী আপনাকে লিখতে হবে। তো লেখাটা আরেকবার লেখেন। লেখার ক্ষেত্রে আমি যেভাবে লিখি সেভাবে একটু লেখেন। আগে লেখাটা দেখেন তারপরে আপনারা লেখেন। যদি আমি 2 ঘরের মধ্যে লিখি তাহলে চকটা বড় হবে, বড় করে নিতে হবে। চকের সাইজ অনুযায়ী লেখার মাপ অনুযায়ী আপনাকে চকটা নিতে হবে, লেখাটাও একটু বড় করতে হবে। আর যদি আপনি 1 ঘরের মধ্যে লেখেন তাহলে আপনাকে চকটা একটু ছোট নিতে হবে। দেখেন লেখার যে সৌন্দর্য ঠিকই থাকবে, অর্থাৎ খত যেরকম আছে ওইরকমই থাকবে, লেখা ছোট বড় হবে, শুধু এতটুকুই পার্থক্য। দেখি লেখেন, এভাবে আমরা দাগের নিচে নিচে আসবো। এরপর আমরা এইভাবে চকটা এভাবে ঘুরাবো, হাতটা একটু ঘুরবে, এরপর আবার এদিকে ঘুরাবো, আবার দাগের নিচে এসে আপনার এইভাবে গোল করে দিব।
দেখেন লেখার সময় এইখানে যখন আমরা হাতটা ঘুরাইছি এইখানে চিকন হয়ে গেছে, এখানেও চিকন হয়ে গেছে, আবার এখানেও চিকন হয়ে গেছে। যখন আপনারা লিখবেন তখন আপনাদের লেখাটাও এরকম হতে হবে। এখন যদি আপনি এভাবে এভাবে নিয়ে এভাবে করেন তাহলে কিন্তু লেখাটা হবে না। এখানে এখানে আপনাকে হাত এভাবে ঘুরাইতে হবে। এভাবে যখন আপনি ঘুরাইবেন তখন লেখাটা অটোমেটিক এখানে চিকন হবে আর এখানে চিকন হবে। তো আবার খেয়াল করেন একটু আমি কিভাবে লিখি। দেখেন এইখানে চিকন হয়ে গেছে, এখানেও চিকন হয়ে গেছে। তো দেখি আপনাদের সেটের মাঝখানে এভাবে একটা লেখেন আছে। লেখা ভুলটা হলো দেখেন লেখার সময় এই যে আমরা যে প্রথমে টানি এই অংশটা যখন আমরা লিখি তখন এই যে অনেক দূর বাইরে যায় ওইদিকে। দেখেন এই বরাবর থাকতে হবে, দেখেন এই বরাবর আছে আমার। তো আপনাদের এখান থেকে এই পর্যন্ত চলে গেছে, অথবা আপনাদের এরকম হয়েছে এইরকম বড় হয়ে গেছে। লেখার একটা মাপ আছে, সেই মাপ অনুযায়ী আপনাকে আইডিয়া করে লিখতে হবে যে কিভাবে লেখাটা সুন্দর হবে, কতটুকু লিখলে আমার লেখাটা সুন্দর হবে, ঠিক ওইভাবে লিখতে হবে। আবার খেয়াল করেন আমি লেখাটা কিভাবে লিখি। দেখেন এই লেখার মধ্যে এইটা বরাবর আছে এবং এইটাও একটা মাপ অনুযায়ী আছে। তো আপনাদের লেখাটা যেন এরকম না হয়ে যায়, এরকম না হয়ে যায়। খেয়াল করেন আপনাদের প্রায় ছাত্রেরই লেখা এরকম, লেখাটা এরকম এই মানে ইয়ার যে প্যাট আছে সেই প্যাটটা অনেক বড় হয়ে গেছে। অনেক বড় হবে না, মিডিয়াম হবে, বেশি বড়ও হবে না আবার বেশি ছোটও হবে না। তো ঠিক আছে, আপনারা আরেকবার লেখেন একটা। আপনাদের লেখার মধ্যে আরেকটা ভুল আছে, সেই ভুলটা হলো আপনারা এইভাবে লিখছেন। লেখা ঠিক আছে কিন্তু এটা বেশি দূর উপর উঠে গেছে, এটা বেশি এই পর্যন্ত উঠবে না। এইটা হচ্ছে আপনার এই যে দাগটা আছে এই দাগ বরাবর উঠবে। খেয়াল করেন এই দেখেন এই দাগ থেকেই ইয়া লেখাটা শেষ হয়ে যাবে। তো এইভাবে আপনাদেরকে লিখতে হবে। হ্যাঁ ইয়ে তো হাটা যখন এই এই ঘরের থেকে এই ঘরের নিচ দিয়ে এই লাইনের এই মার্জিন টানার নিচ দিয়ে উঠছে এভাবে। তো যেখান দিয়ে আপনার হাটা লেখা হয়েছে যে লাইন দিয়ে, সেই লাইন বরাবর আপনাকে ইয়া লিখতে হবে। যদি আপনি এইটা বরাবর ইয়া লেখেন তাহলে কিন্তু লেখাটা সুন্দর হবে না।